প্রথম দফা বন্যার পর আবারও দ্বিতীয় দফা বন্যার শিকার লালমনিরহাটের তিস্তা পাড়ের মানুষ। তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খুলে দেয়ায় জেলার ১৮টি ইউনিয়নের নিচু এলাকাগুলো আবারও প্লাবিত হয়েছে। প্রথম দফা বন্যার পানি কম যাওয়ার পর ৩,০০০-এর বেশি পরিবার নিজ বাড়িতে ফিরেছিলেন। তারা আবার ঘর বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয় নিচ্ছেন। এদিকে উজানের ঢলে আবারও নীলফামারীতে বিপদসীমা ছাড়িয়েছে তিস্তার পানি। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। প্রথম দফায় বন্যার ধকল না কাটতেই আবারও তিস্তার পানি বইছে বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর। আকস্মিক দ্বিতীয়বার বন্যায় ক্ষতির মুখে পড়েছেন ৫০,০০০ পরিবার। তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৬টা থেকে তিস্তার পানি বিপদসীমার ২ সেন্টিমিটার নিচে প্রবাহিত হলেও বেলা ১২টায় পানি বইছিল বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর। এতে জেলার ১৮টি ইউনিয়নের নিচু এলাকাগুলো আবারও প্লাবিত হয়েছে। ভুক্তভোগীরা জানান, প্রথম বন্যার পানি কমায় তারা নিজ বাড়িতে ফিরতে শুরু করেছিলেন, কিন্তু এখন আবার বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন। রাত্রে ঘুমাই, সকালে উঠে দেখি যে ঘরে পানি উঠছে। কিছুদিন আগে পানি এসে চলে গেল, অনেকগুলো পানি হয়েছিল, হঠাৎ করে পানি। আমরা ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে গরু ছাগল নিয়ে অনেক উপরে গেছিলাম। তারা আরও জানান, বন্যার পানিতে ডুবে যাওয়া রোপা, আমন ও পাট ক্ষেত আবারও ডুবে যাচ্ছে। ভারতের পানি বাংলার গেল মুড়ি, আবার সম্পূর্ণ শেষ। ঘর দূর তলে গেছিল, বাড়ির উপর ঘর মাঝিয়ার উপর ১ পানি আসলো। এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, পানি বিপদসীমা অতিক্রম করার শঙ্কা রয়েছে। আগামী ২ দিন বিপদসীমার কাছাকাছি বা নিচ দিয়ে প্রবাহিত হতে পারে এবং তিস্তা নদীর পানি স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। আমরা সার্বক্ষণিক যোগাযোগ রেখেছি। আজকে আমি পিআইও সাহেব এবং আমাদের স্থানীয় চেয়ারম্যান সহ আমরা এলাকাটা পরিদর্শন করছি এবং আমাদের যারা ইউনিয়ন সদস্য আছে তাদেরকে বলেছি যে যারা অ্যাফেক্টেড তাদের তালিকা করতে বলেছি। এদিকে উজানের ঢলে নীলফামারীতেও বিপদসীমা ছাড়িয়েছে তিস্তার পানি। সকাল ৬টায় তিস্তা ব্যারেজে নীলফামারীর ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার ২ সেন্টিমিটার নিচে থাকলেও বেলা ১২টায় বইছে বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর। তিস্তা বর্তমানে পানি বৃদ্ধি হওয়ার কারণে যে ফ্লাড প্লেন এরিয়াগুলি সেগুলি সাময়িকভাবে নিমজ্জিত হয়েছে, তবে সেটা খুব দ্রুতই চলে যাবে, কারণ আপনারা জানেন ব্রহ্মপুত্রতে তেমন পানির চাপ নেই, সেটা পানিও খুব দ্রুত নামবে। তবে এখনও নদী তীরবর্তী ডিমলা ও জলঢাকা উপজেলার নিম্নাঞ্চলের কোথাও প্লাবিত হয়নি বলে জানিয়েছে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। শাকিলা শম্পা, ৭১। রাঙ্গামাটির বাঘাছড়ির মারিশা দীঘিনালা সড়কে পাহাড় ধসের কারণে ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। শনিবার ভোর থেকে বন্ধ থাকার ৬ ঘন্টা পর সীমিত আকারে যান চলাচল শুরু হয়েছে। এখনও ওই সড়কে বড় যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। এদিকে টানা বৃষ্টিতে উপজেলার ৪টি ইউনিয়নের নিচু অঞ্চল প্লাবিত হয়েছে। ধসের ভয়ে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। ওমর ফারুক সুমনের তথ্য ছবিতে প্রতিবেদন। শনিবার গভীর রাত থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে সকাল ৬:৩০টায় বাঘাইছড়ির মারিশা দীঘিনালা সড়কের ১০টি পয়েন্টে পাহাড়ের মাটি ধসে পড়ে। এতে হতাহত না হলেও চট্টগ্রামগামী বাস ও ছোট বড় ১০০-এরও বেশি যানবাহন আটকে পড়ে সড়কে। বিজিবি সদস্যরা মাটি সরানোর কাজ শুরু করার ৬ ঘন্টা পর ছোট যান চলাচলের উপযোগী হয়, তবে বড় যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। বাঘাইছড়ি দীঘিনালা সড়ক পাহাড় ধসের কারণে বন্ধ হয়ে আছে, গাড়ি ঘোড়া যাইতে পারতেছে না। ভোর ভারী বর্ষণের ফলে সকাল ৬টা থেকে মারিশা দীঘিনালা রাস্তাটা আসলে ব্লক আছে। এদিকে টানা বৃষ্টিতে বাঘাইছড়ির ৪টি ইউনিয়নের নিচু অঞ্চল প্লাবিত হয়েছে। সেসব এলাকায় বেশ কয়েকটি সড়ক তলিয়ে গেছে। পাহাড়ি ডলে উজান থেকে নেমে আসা পানিতে নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে, অনেক মানুষের দুর্ভোগ। এরই মধ্যে ধসের আশঙ্কায় পাহাড়ের নিচে বসবাসকারী সবাইকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। এছাড়া বন্যা কবলিত এলাকায় ৫৫টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করেছে উপজেলা প্রশাসন। বনশ্রী হালদার, ৭১। রাঙ্গামাটির বাঘাছড়ির মারিশা দীঘিনালা সড়কে পাহাড় ধসের কারণে ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল।
শনিবার ভোর থেকে বন্ধ থাকার 6 ঘন্টা পর সীমিত আকারে যান চলাচল শুরু হয়েছে। এখনো ওই সড়কে বড় যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। এদিকে টানা বৃষ্টিতে উপজেলার 4টি ইউনিয়নের নিচু অঞ্চল প্লাবিত হয়েছে। ধসের ভয়ে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক সুমন। কথা বলবো তার সাথে। সুমন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, বাঘাইছড়িতে বৃষ্টি আর ঢলে নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে সেই বিষয়ে জানাবেন, এবং ধসের ঝুঁকিতে রয়েছে কোন এলাকাগুলো, সব মিলিয়ে জানাবেন। চৈতি, আপনি যেমনটি বলছিলেন, আপনার গত প্রায় এক সপ্তাহ টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঘাইছড়ি উপজেলার যে নিচু যে 4টি অঞ্চল, আপনার ইউনিয়ন খেতারমারা, আমতলী, রূপকারী এবং মারিশা এবং বাঘাইছড়ি পৌরসভা যে সদর, এই অনেক এলাকা আপনার পানিতে নিমজ্জিত হয়েছে এবং অভ্যন্তরীণ অনেক সড়ক যোগাযোগ পানিতে তলিয়ে দিয়ে আপনার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো বাঘাইছড়ি উপজেলার সাথে আপনার খাগড়াছড়ি সদর এবং রাঙামাটির যে একমাত্র যে সড়ক যোগাযোগ ব্যবস্থা মারিশা দিগনালা যে সড়কটি, সেই সড়কে আপনার অতিবৃষ্টির ফলে প্রায় 10টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে, ছোট বড়। তো গতকাল সকাল 6টা থেকে আপনার দুপুর 12টা পর্যন্ত সড়ক যোগাযোগ বন্ধ ছিল। তো সংবাদ পাওয়ার পর আপনার বিজিবি, ফায়ার সার্ভিস এবং সড়ক জনপদ বিভাগের লোকজন নিরলসভাবে চেষ্টা করে আপনার দুপুরে আপনার সীমিত পরিসরে যে সড়ক খুলে দেওয়া হয়েছিল সেটা এখনো বলবৎ রয়েছে। তো কিছুক্ষণ পরে হয়তো সড়ক জনপদ বিভাগের লোকজন আবারও পুনরায় কাজ শুরু করবে বলে আমরা জেনেছি। এছাড়াও আপনার গতকাল রাত থেকে এখন পর্যন্ত বৃষ্টিপাত হয়নি, তো আপনার পানি আর নতুন করে বাড়েনি বা নতুন কোনো এলাকা প্লাবিত হয়নি। আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি আপনাকে, যে কাপ্তাই লেকের যে পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে আপনার বিকাল 3টা নাগাদ আপনার যে কাপ্তাই যে জলকপাট 16টি জলকপাট খুলে দেওয়ার কথা রয়েছে। কাপ্তাই পানি বিদ্যুৎ প্রকল্পের যিনি ব্যবস্থাপক মাসুদ হাসান, তার সাথে আমার কথা হয়েছে, তিনি আমাকে জানিয়েছেন কাপ্তাই লেকে এখন প্রায় 107 ফিট পানি আপনার প্রবাহিত হচ্ছে। তো বিকাল 3টা নাগাদ আপনার পানির যদি জলকপাট 16টি খুলে দেওয়া হয়, সেই ক্ষেত্রে আপনার বন্যা পরিস্থিতি দ্রুত উন্নতি হবে। আর আপনার এখানে বা কাঁচালং বাজার, মডেল টাউন, তারপরে আপনার এই যে 3টি বেইলি ব্রিজ এবং বদ্ধ কলোনি এলাকা, এখানে আপনার পাহাড় ধসের কিছুটা ঝুঁকি রয়েছে। তো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এইসব এলাকার বাসিন্দাদের আপনার নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য ইতিপূর্বে মাইকিং করা হয়েছে এবং বড় বড় স্থানীয় জনপ্রতিনিধি যারা তাদের মাধ্যমে বলা হয়েছে। তো এখন পর্যন্ত আপনার যে 55টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, সেখানে কোনো লোকজন আশ্রয় গ্রহণ করেনি বলে আমরা জেনেছি। চৈতি, নারায়ণগঞ্জে জলাবদ্ধতায় বছরের পর বছর ধরে ভোগান্তি আর ক্ষোভ নিয়ে বসবাস করছেন বাসিন্দারা। জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন তারা। রবিবার জলাবদ্ধতা নিরসনে 5 দফা দাবি তুলে ধরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার কাছে স্মারকলিপি জমা দেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী সহ ভুক্তভোগী বাসিন্দারা। এসবের ফতুল্লা ইউনিয়নের লালপুর ও পৌষার পুকুরপাড় এলাকাবাসীরা বলেন, তাদের ক্ষোভ বিস্ফোরিত হওয়ার আগে জলাবদ্ধতার স্থায়ী সমাধানে সরকারকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে হবে। জলবদ্ধতার কারণে মানুষের সাধারণ জীবনযাপন, এমনকি একটা মানুষ মারা গেলে যে কবর দিবে সেই অবস্থাটা তো নাই, জানাজা পড়ার মতো ব্যবস্থা নাই। এই অবস্থা থেকে মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপনের একটা পরিবেশ তৈরি হয়, পানি নিষ্কাশনের একটা সুষ্ঠু সমাধান হয়। নীলফামারীতে বিপদসীমা ছাড়িয়েছে তিস্তার পানি, সেই খবর এই মুহূর্তে জানবো। সেখানে আছেন আমাদের সহকর্মী বিজয় চক্রবর্তী, কথা বলবো তার সাথে। বিজয়, আজ তিস্তার পানি কোন পর্যায়ে আছে, নদী তীরবর্তী এলাকার মানুষজন আসলে কি বলছেন এবং এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কি বলছেন, সব মিলিয়ে জানাবেন। চৈতি, প্রথমে জানিয়ে রাখি, এই মুহূর্তে তিস্তা নদীর পানি বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটি গতকাল সারাদিন আপনার নদীর পানি বিপদসীমা বরাবর দিয়ে প্রবাহিত হলেও সেটি এক পর্যায়ে দুপুর 12টার পর থেকে যেটি 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়, যেটি আপনার গতকালকে সকাল থেকে একেবারেই রাত পর্যন্ত সেই 5 সেন্টিমিটার পানি একেবারে স্থির হয়েছিল।
যেটি একেবারে বলা চলে যে সেই এলাকার যে নদীর তীরবর্তী এলাকার মানুষজনের তেমন একটি যে ক্ষতিগ্রস্ত হওয়ার সেটি কিন্তু আসলে নীলফামারী জেলায় হয়নি, কারণ যেহেতু নদীর পানিটি আপনার বিপদসীমা বরাবর দিয়ে প্রবাহিত হওয়ার পরেও এই যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে নীলফামারী জেলার ডিমলা উপজেলা এবং জলঢাকা উপজেলা, সেই সব জায়গাগুলোর আসলে সেভাবে প্লাবিত হয়নি। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, যেটি সকালবেলাও আজকে কথা হয়েছে, যে তারা যেটি জানিয়েছে যেহেতু এই মুহূর্তে তিস্তার উজান যেটি ভারত অংশে আপনার ঢল একেবারে বন্ধ রয়েছে, উজান থেকে নেমে আসা যে ঢল যেটির কারণে আপনার নদীর পানি যেটি বিপদসীমা অতিক্রম করেছিল সেটি কিন্তু আপনার কমেছে। কারণ হচ্ছে যে ভারতের যে সিকিমে আপনার বৃষ্টিপাত কম হওয়া এবং এই মুহূর্তে আপনার সেখান থেকে উজান থেকে নেমে আসা ঢল যেটি আসছিল সেটি আসলে এখন বন্ধ রয়েছে, যার কারণে কিন্তু আপনার নদীর পানি আস্তে আস্তে কমছে, যেটি পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, যেটি দুপুর 12টা নাগাদ একেবারে তিস্তার যে স্বাভাবিক যে পানির যে স্তর থাকার কথা সেটিতে নেমে আসবে। কারণ হচ্ছে যে যেহেতু ঢল নেই, যার কারণে কিন্তু আপনার নদীর পানিটা কমছে আস্তে আস্তে। তবে আরেকটি বিষয়তে যেটি জানিয়েছে তারা, যেহেতু স্থানীয়ভাবে একটা আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাত, যেটি আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, সেক্ষেত্রে যদি পানির এই বৃষ্টিপাত সেরকম হয় তাহলে নদীর পানি হয়তো কিছুটা আবার বাড়বে। তবে তারা যেটি বলছে যে আপনার বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা নেই। আর এদিকে এখন পর্যন্ত যে লোকালয়গুলো যে আপনার প্লাবিত হওয়ার কথা সেসব যেহেতু এখনো পর্যন্ত হয়নি, তবে তারা পানি উন্নয়ন বোর্ড এবং আপনার জেলা প্রশাসন উপজেলা প্রশাসন তারা সার্বিকভাবে প্রস্তুত রয়েছে যদি বন্যা পরবর্তীতে দেখা যায়। যেটি আপনার বলতে যে জেলা প্রশাসন উপজেলা প্রশাসন বলছেন যে তারা কিন্তু চেষ্টা করছেন যে এই মুহূর্তে নদীর পানিটি যদি কখনো আবারও বিপদসীমা ছাড়ায় বা বন্যার দেখা দেয়, সেক্ষেত্রে আপনার এই জায়গায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা সার্বক্ষণিকভাবে তারা প্রস্তুত রয়েছে। আর যেটি আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা যেটি জানাচ্ছেন যে এই মুহূর্তে যে পরিমাণ তাদের বাঁধ রয়েছে, 40 কিলোমিটার বাঁধ রয়েছে তিস্তা এলাকায়, সেই বাঁধগুলো কিন্তু আপনার এখন পর্যন্ত কোথাও কোনো রকমের ভাঙন দেখা দেয়নি। কারণ হচ্ছে যে নদীর পানি যদি তারা বলছেন যে 20 থেকে 25 সেন্টিমিটার যদি পানিটি উপরে উঠে, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো জায়গায় আপনার হয়তো যদি তাদের বাঁধের কোনো ভাঙন বা কোনো রকমের ফাটলের দেখা দিতে পারে, সেক্ষেত্রে তারা তাদের সার্বক্ষণিক জিও ব্যাগ থেকে শুরু করে সবকিছু প্রস্তুতি তারা রেখেছে। আর পানি উন্নয়ন বোর্ডের আরেকটি বিষয় হচ্ছে যে যেহেতু নদীর পানি বৃদ্ধি পেলে কিন্তু আপনার লোকালয়ে আসার কথা, সেটি কিন্তু আমাদের এখানে আসার সম্ভাবনা খুবই কম। কারণ হচ্ছে যে যেহেতু আমরা নীলফামারী জেলাটা একেবারে উজানে, আর আমাদের এই পানিটি এসে 3 থেকে 3.5 ঘন্টা এখানে যদি স্থায়ী হয়, তার কিছুক্ষণ পরে কিন্তু আপনার পানিটি ভাটি যেটি আমাদের লালমনিরহাট হয়ে কুড়িগ্রাম হয়ে একেবারে গাইবান্ধা দিয়ে সেটি প্রবাহিত হবে। তো এখন পর্যন্ত আমরা যেটি জানছি বা দেখছি আর কি, যে এই মুহূর্তে বৃষ্টিও নেই এবং আপনার নদীর পানিও একেবারে বিপদসীমার নিচে রয়েছে। জি বিজয়, আপনাকে ধন্যবাদ। আপনি রয়েছেন সেখানে, নিশ্চয়ই খোঁজ খবর রাখছেন। আমরা পরবর্তী পরিস্থিতি আপনার সাথে যুক্ত হয়ে আবারও জেনে নেব। ধন্যবাদ যুক্ত থাকবার জন্য। কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের 16টি জলকপাট 6 ইঞ্চি করে ছেড়ে দেওয়া হবে। রবিবার রাতে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার মাহমুদ হাসান জানান, হ্রদের পানির লেভেল আজ 107 ফুট হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সোমবার বিকেল 3টায় ছাড়া হবে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের 16টি জলকপাট 6 ইঞ্চি করে ছাড়া হবে। এতে প্রতি সেকেন্ড 9000 কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হবে। আর পানির লেভেল অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেলে স্পিলওয়ের বা জলকপাট গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে। তিস্তার পানি এখন বিপদসীমার ওপর দিয়ে বইছে, সেই খবর জানতে এই মুহূর্তে লালমনিরহাট থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মিলন পাটোয়ারি। কথা বলবো তার সাথে।
মিলন, নিশ্চয় শুনতে পাচ্ছেন এখন তিস্তার পানি কোন পর্যায়ে আছে এবং কতগুলো এলাকা প্লাবিত হয়েছে? যেসব এলাকা প্লাবিত হয়েছে সেসব এলাকার লোকজন কি বলছেন এবং প্লাবিত এলাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের তৎপরতা দেখছেন, সব মিলিয়ে জানাবেন। প্লাবিত এলাকা লালমনিরহাট জেলার 22টি গ্রাম। চৈতি লালমনিরহাট জেলার গত কয়েকদিন আগে তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করার কারণে লালমনিরহাট জেলা বেশ কয়েকটি অঞ্চলে প্লাবিত হয়ে পড়ে এবং এই যে সমস্ত এলাকার লোকজন প্লাবিত হয়েছিল সেই সমস্ত এলাকার লোকজন ওই সময় বন্যার সময় উঁচু স্থানে আশ্রয় নিয়েছিল। পরবর্তীতে দেখা গেছে যে আবারও নতুন করে দ্বিতীয় দফা তিস্তা নদীর পানি গতকালকে রাত্রে বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে ডালিয়া ব্যারেজ পয়েন্টে অতিক্রম করায় লালমনিরহাট জেলা আবারও সেই নিচু অঞ্চলগুলো প্লাবিত হয়ে পড়েছে এবং বন্যার্ত মানুষগুলো যে সমস্ত মানুষগুলো দীর্ঘদিন পর বন্যার পরে তাদের ঘর বাড়িতে গিয়েছিল তারা আবার সেখান থেকে উঁচু স্থানে এসে আবার আশ্রয় নিয়েছে। তবে এভাবে দফায় দফায় বন্যায় লালমনিরহাটে বন্যার্ত পরিবারগুলো খুবই এখানে মানবতা জীবনযাপন করছে এবং তাদের মধ্যে প্রশাসনিকভাবে যে পরিমাণে ত্রাণ সামগ্রী দেওয়া প্রয়োজন এবং তার তুলনায় অতি নগণ্য পরিমাণের ত্রাণ সামগ্রী বিতরণ করার কারণে এই অঞ্চলে দুর্ভোগ কবলিত লোকজন সঠিকভাবে ত্রাণ সামগ্রী পাচ্ছে না। পানি উন্নয়ন বোর্ড যেমন আমাদের জানিয়েছে যে গতকালকে জানিয়েছে যে আজকে সকাল পর্যন্ত পানি বৃদ্ধি পাবে এবং দুপুরের পরে তিস্তা নদীর পানি বিপদসীমার নিচে নামার সম্ভাবনা রয়েছে। কিন্তু যে সমস্ত অঞ্চল তলিয়ে গিয়েছে, আমি দুর্গম কয়েকটি অঞ্চল গিয়েছি, আবারও মানুষের সে বসত বাড়িতে পানি, কোমর পানি, হাঁটু পানি, রান্না করার মতন জায়গাটুকু নেই এবং গরু ছাগল এবং তাদের যে জিনিসপত্র আসবাবপত্র নিয়ে তারা উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। যেমন লালমনিরহাটের যে কয়েকটি বাঁধ ভেঙে গিয়েছিল, যেমন হাতিবান্ধার ধুবনি বাঁধটি এখনো মেরামত করা না হওয়ার কারণে পানি বিভিন্ন স্থানে লোকালয়ে প্রবেশ ইতিমধ্যে শুরু করেছে। তবে লালমনিরহাট জেলা আরও নতুন করে দুইটি ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে, গড্ডিমারি এবং সিন্দুরনা। এই সমস্ত অঞ্চলের লোকজন যে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। তবে এই সমস্ত পরিবারের যে একটি দাবি, যেই দফায় দফায় বন্যায় যদি তাদের বসত বাড়ি ছেড়ে আবার অন্যত্র আশ্রয় নিতে হয়, আবার বসত বাড়িতে ফিরে আসতে হয়, এই যে একটা দুর্ভোগ চৈতি, যে যা স্বচক্ষে না দেখলে এখানে বোঝার কোনো উপায় নেই। আমি কয়েকটি বাড়িতে গিয়েছিলাম, সেখানে দেখেছি যে তাদের যে থাকার যে বিছানাটুকু আছে, বিছানা পর্যন্ত পানিতে তলিয়ে গেছে এবং তাদের যে বিশুদ্ধ পানির কল পর্যন্ত তলিয়ে গিয়েছে। মানে একটা পরিবেশ মনে হয় এই সমস্ত বন্যার্ত পরিবারগুলো মনে হয় ভাসমান অবস্থা রয়েছে। তবে ভারতের পশ্চিমবঙ্গে গত কয়েকদিন থেকে বৃষ্টিপাতের কারণে উজানের ঢলে এই পানি তিস্তা ব্যারেজ আসার কারণে 44টি গেট খুলে দিয়েছে। 44টি গেট দিয়ে লালমনিরহাট জেলার প্রায় 16টি ইউনিয়নের মাঝ দিয়ে এই পানিগুলো লালমনিরহাট থেকে অতিক্রম করে কুড়িগ্রামে যাবে, এছাড়া গাইবান্ধা, বগুড়া হয়ে এই পানি যমুনা নদীর দিকে যাবে। তবে এই সমস্ত অঞ্চলের লোকজন দীর্ঘদিন ধরে তারা যে দুর্ভোগ বিরাজ করছে, তাদের একটি দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে তাদের এই দুঃখটা লাঘব হবে। চৈতি, এই ছিল লালমনিরহাটের বন্যার সর্বশেষ খবর। মিলন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। নিশ্চয় পরবর্তীতে আবারও যুক্ত হয়ে পরিবর্তিত পরিস্থিতি জেনে নেব। গত বছর 5 আগস্ট আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যান সাভারের শ্রাবণ গাজী। 1 বছর পার হলেও ছেলে হত্যার বিচার প্রক্রিয়া নিয়ে হতাশ শ্রাবণের বাবা মা। তারা চান যে বিজয়ের জন্য তাদের ছেলে জীবন উৎসর্গ করেছে সেই বিজয়ের স্বীকৃতি পাক সন্তানের নাম। রায়ান বিন আমিনের তথ্য ছবিতে প্রতিবেদন। ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিলেন সাভারের শ্রাবণ গাজী। ভর্তি হয়েছিলেন মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে, কিন্তু জুলাই আন্দোলন তাকে বিদেশে আটকে রাখতে পারেনি। গত বছরের 16 জুলাই দেশে ফেরেন শ্রাবণ। এরপর নিয়মিত অংশ নেন আন্দোলনে।
২৪-এর ৫ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া মার্চ টু ঢাকা পদযাত্রায় অংশ নিতে মাকে বলেছিলেন যুদ্ধে যাচ্ছেন। সে যুদ্ধে শ্রাবণ আর জীবিত ফিরতে পারেননি। পদযাত্রাটি সাভার বাস স্ট্যান্ডে পৌঁছালে গুলি এসে শ্রাবণের মাথায় লাগলে মৃত্যু হয় তার। বাজানো ওয়ার্ডরোবে টান দেয়, এই মেরুন কালার গেঞ্জিটা পইরা ও আমার পিছনে, আমি ওর বিস্তারে গুছাইতেছি, ও আমার পিছনে যায় আমি বলতেছে ও মা আমি যুদ্ধে যাইতেছি। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা সাভারের মান্নান গাজী ও শাহনওয়াজ বেগম দম্পতি। বর্তমান সরকারের কাছে তাদের চাওয়া নিরীহ নিরপরাধ কাউকে নয়, প্রকৃত অপরাধীর যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। অনেক জায়গায় গেছি আমি, মানে মনে হয় যে আমার কোথাও বাকি নাই, উপদেষ্টা সহ সেখানেও গেছি আমি, যে আমার ছেলের জন্য কোনো জায়গায় একটা নামকরণ করার জন্য, কোথাও একটা স্মৃতিস্তম্ভ করার জন্য। এই 1 বছরের ভিতরেও তাকে স্মরণ করার মতো কোথাও কোনো কিছুই করা হয় নাই। আর যারা প্রকৃতি খুনি তাদের বিচারটা যেন আমরা পাই। শ্রাবণের পরিবার চায় যেই বিজয়ের জন্য তাদের ছেলে জীবন দিয়েছে সেই বিজয়ের স্বীকৃতিতে লেখা থাক তাদের সন্তানের আত্মত্যাগ। নুরতাজমিন নীর, ৭১। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহকে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রবিবার রাতে জিয়া মোড় থেকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, ফরেনসিক প্রতিবেদনে শ্বাসরোধ করে হত্যার পর পানিতে ফেলে রাখা হয়েছে এমন তথ্য উঠে এসেছে। বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির কাছে প্রতিবেদনটি হস্তান্তর করে পুলিশ। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী সাজিদের মৃত্যু ময়নাতদন্তের 30 ঘন্টা আগে হয়েছে বলে জানা যায়। তারা দ্রুত এই হত্যার রহস্য উদ্ঘাটন এবং অপরাধীদের শাস্তি দাবি করে। গত 17 জুলাই বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পাশের পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। 3 দফা দাবিতে সুনামগঞ্জ সিলেট মহাসড়কে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। রবিবার রাত 8টা থেকে এই কর্মবিরতি শুরু হয়, আর এরপর থেকে সারা দেশের সাথে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নুরুল হক জানান, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক পরিবহন শ্রমিককে মারধর ও বাস ভাঙচুর, পরিবহন শ্রমিক দেলোয়ারের মুক্তি ও শ্রমিক নেতা আনোয়ারের উপর হামলাকারীদের বিচারের দাবিতে মহাসড়কে অনির্দিষ্টকালে কর্মবিরতি পালনের ডাক দিয়েছে তারা। দাবি মানা না হলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। পটুয়াখালীতে টানা ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে আমনের বীজতলা 2 বার নষ্ট হয়েছে। পরিস্থিতি সামাল দিতে চাষিরা নতুন করে বীজতলা প্রস্তুত শুরু করলেও বৃষ্টি না থামায় সেই বীজতলারও ঝুঁকি রয়েছে। এতে করে চাষিরা পড়েছেন চরম দুশ্চিন্তায়। তাদের দাবি, এভাবে চলতে থাকলে এবার হুমকির মুখে পড়বে জেলার আমন ধান উৎপাদন। আহসানুল কবির রিপনের তথ্য ছবিতে প্রতিবেদন। পটুয়াখালী সদর উপজেলার মাদারবনিয়া ইউনিয়নের পক্ষিয়া গ্রামের কৃষক মনির হাওলাদার। এবার তিনি 1 বিঘার বেশি জমিতে আমনের বীজতলা দিয়েছিলেন। বৃষ্টিতে এর পুরোটাই নষ্ট হয়েছে। তিনি জানান, জমির পানি নিষ্কাশন না হওয়ায় তার বীজতলার চারা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। চলতি মৌসুমের আমন আবাদ নিয়ে দুশ্চিন্তায় রাত কাটছে তার। 3 কেজি ধানের বীজ করছিলাম, তাই 3বার মারি গিয়েছে, 3বার ফালাইছি। এতে 4বার ফালাইন হয়েছে। আপাতত মনে হয় যে 1 করে বই রইতে পারবে, এরকমের আছে। জেলার অন্যান্য বীজতলারও একই অবস্থা। কৃষকরা বলছেন 2বার বীজ ফেলেছেন তারা, আর বৃষ্টি না থামায় 2বারই তা পানিতে পচে নষ্ট হয়েছে। এতে হুমকির মুখে পড়েছে জেলার আমন ধান উৎপাদন। পানি হওয়ার পরে আমাদের বীজ যা ছিল আস্তে আস্তে উঠে গেছে, আর বাকি যা ছিল পানি নিচে পড়ে শ্যাওলা পরে পচে গেছে। পানির লাগে বাইতে আছে, পাতা নষ্ট হয়ে গেছে, বীজ ফেরা নষ্ট হয়ে গেছে। ভাই ওই ধান প্রথম ধাপে ভিজেই হালাইছি, তারপর পানি উঠতে তলাই গেছে, কোলায় আর কি জায়গা হয় নাই, আর ধান নষ্ট হয়ে যাইবে এই জন্য এই জায়গায় ফালাইছি।
মাঠ থেকে পানি না নামার কারণ হিসেবে খালগুলোর অকেজো থাকাকে উল্লেখ করেছেন ভুক্তভোগী কৃষকরা। যেসব খালের মুখে স্লুইস গেট রয়েছে সেগুলো ঠিকমতো কৃষকদের স্বার্থে ব্যবহার করা হচ্ছে না বলেও অভিযোগ তাদের। পুলিশ মনে করেন ছাড়লে তো ছাড়ে, না ছাড়লে না ছাড়ে, হ্যাঁ হ্যাঁ অভিরুচি কথা বুঝে। সুলিশ তুই বন্ধ করিয়া যাইয়া আমরা টাকা দিয়ে আবার সুলিশ ছাড়ানো লাগে, পানি নামায় না। পানি যদি খালের পানিটা টান থাকে তাহলে তলের পানি হয় না, কোলার পানি থাকে না। কৃষি কর্মকর্তা জানান, ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়া হবে। আমরা বীজতলার প্রাথমিকভাবে যে ক্ষতির চূড়ান্ত প্রতিবেদন সেটা আমরা দিয়েছিলাম। তাদের 242 হেক্টর জমির বীজতলা আমরা ক্ষতিগ্রস্ত দেখিয়েছি এবং সেই অনুযায়ী আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আমরা প্রতিবেদন প্রেরণ করছি। জেলায় এবছর আমনের আবাদ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,90,115 হেক্টর জমি। সেই হিসেবে বীজতলা তৈরি হবার কথা 13,875 হেক্টর জমিতে। আব্দুল আল মামুন, ৭১। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী আহসানুল কবির রিপন। কথা বলবো তার সাথে। রিপন, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে পানি না নামার কারণ হিসেবে যেসব খালের মুখে স্লুইস গেট আছে সেগুলো ঠিকমতো ব্যবহার না করার একটা অভিযোগ করেছেন কৃষকরা। এই বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার বিষয়ে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সব মিলিয়ে জানাবেন। চৈতি, আপনি যেমনটা বলছিলেন যে পটুয়াখালীর যে রোপা আমন যে বীজ, সেটা কিন্তু কাঙ্ক্ষিত বীজ এখনো তৈরি করতে পারছে না কৃষকরা। এবং আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখনো কিন্তু এই মাঠে পানি রয়েছে। পানির যে স্তরটা এখনো কিন্তু জমি তৈরি করা অর্থাৎ আবাদের উপযোগী করা বা ই করার এখনো সেরকম পরিবেশ তৈরি হয়নি। তবে গত দুদিন ধরে একটু বৃষ্টিটা কম থাকায় কৃষকরা একটু স্বস্তি ফেলছে। তবে তাদের যে কাঙ্ক্ষিত বীজ, তাদের প্রত্যাশিত বীজ এখনো তারা প্রস্তুত করতে পারেনি। তবে আপনি যেটা বলছিলেন যে যে পানি যে না নামার অন্যতম একটা অন্তরায় যে খালগুলো আটকে রাখার ব্যাপারে, এই ব্যাপারে আমি পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী তার সাথে আলাপ করেছিলাম। তো সে বলছে আসলে এই পানি উন্নয়ন বোর্ডের যে স্লুইস গেটগুলো তৈরি করা হয় এটা স্থানীয়ভাবে দেখভাল বা রক্ষণাবেক্ষণের জন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়, চাবি তার কাছে রাখা হয়। তো কোনো এলাকায় যদি এই যে কৃষকদের স্বার্থ ব্যাঘাত ঘটে এরকম যদি কেউ কিছু করে থাকে তো এ ব্যাপারে তারা খোঁজখবর নিয়ে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেবে। আরেকটা বিষয় আপনি বলেছেন যে কৃষি বিভাগ থেকে তাদেরকে ক্ষতিগ্রস্ত কৃষকদের কোনো সহযোগিতা করা হবে কিনা। তো আমাকে পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে উপপরিচালক এম এ শামীম, উনি আমাকে জানিয়েছেন যে তারা প্রাথমিকভাবে 242 হেক্টর জমির রোপাপন পানিতে ডুবে পচে নষ্ট হওয়ার একটি প্রতিবেদন তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দিয়েছে। তো উপর থেকে যদি তাদের জন্য কোনো প্রণোদনা বা কোনো সহায়তা যদি দেওয়া হয়ে থাকে তখন তারা সেই যে প্রণোদনা সেটা তারা কৃষকদের হাতে পৌঁছে দিতে পারবে, এমনটাই আমাকে কৃষি বিভাগ থেকে জানানো হয়েছে। রিপন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পটুয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আহসানুল কবির রিপন। পটুয়াখালীর রাঙাবালির গাইয়াপাড়া লঞ্চঘাটটি শুধু নামই লঞ্চঘাট, নেই পন্টুন, চলাচলের জন্য নেই সড়ক। প্রতিদিন ভাটার সময় কান্দা পেরিয়ে আর জোয়ারের সময় পানি পেরিয়ে লঞ্চে যাতায়াত করছে যাত্রীরা। এই ঘাট দিয়ে পার্শ্ববর্তী উপজেলাগুলোতে যাতায়াত করে শত শত মানুষ, কিন্তু যাত্রীদের অভিযোগ তাদের সেবার জন্য নেই পন্টুন, মূল সড়কে ওঠার জন্য নেই সংযোগ সড়কও। বিস্তারিত কামরুল হাসানের প্রতিবেদনে। পটুয়াখালীর রাঙাবালির বড়বাইজদিয়া ইউনিয়নের গাইয়াপাড়া লঞ্চ ঘাট। এই ঘাটে প্রতিদিন সকাল বিকেল লঞ্চ ফেরে ঠিকই, কিন্তু এখানে নেই কোনো পন্টন। তাই ভাটার সময় লঞ্চ যাত্রীদের নামতে ও উঠতে হয় কাদার মধ্য দিয়ে, আর জোয়ারের সময় হাঁটু পানি পেরিয়ে।
এমনকি লঞ্চ থেকে নেমে মূল সড়কে যাওয়ার জন্য নেই কোনো সংযোগ সড়ক। এ কারণে প্রায় 400 মিটার কাদা পানির পথ পেরিয়ে যেতে হয় পাকা সড়কে। খুব দুর্ভোগ। এখানে একটা যদি গাড়ি বা ঘাট করে দেয় খুব ভালো হয়। মানুষ দেখেন যখন লঞ্চ ঘাট দেয় তখন এই পর্যন্ত কাদার মধ্যে উঠতে হয়, ঠিক আছে। মেয়ে ছেলে নিয়ে জোয়ার ভাটার সময় লোকজনের পানিতে ভরে যায়, তখন চলাফেরা অসুবিধা। চিকিৎসা, ব্যবসা সহ নানা প্রয়োজনে এ ঘাটে আসা যাওয়া যাত্রীদের। এলাকার লোকজন বলছেন এখানে একসময় সংযোগ সড়ক ছিল, সেটাও ভেঙে গেছে দীর্ঘদিন আগে। কেউ পাচার খাইয়ে পড়ে যায়, কেউ মনে করেন পানিতে ভিজে যাওয়া লাগে। মালামাল নিয়ে আসা যায় না, যাত্রী নামতে পারে না, নামতে উঠতে কষ্ট হয় এই জায়গায়। লঞ্চ চালকরা বলছেন পন্টন না থাকায় নদীর তীরে লঞ্চ ফেরানো কষ্টকর হয়ে পড়ে। এখানে একটা পন্টন বা ভালো মতো একটা জেডি হলে ভালো হয়, আমাদের লঞ্চ বেরোতে সুবিধা হয়, যাত্রীদের সুবিধা হয়। এই যে ঘাটটা দেখেন এককালে ডুবানো থাকে, মানুষ অনেক যাত্রীরাই অনেক দুর্ভোগ করে কষ্ট করে উঠতে হয়। উপজেলা প্রকৌশলী জানান সংযোগ সড়ক নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ হলে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাজ শুরু করা হবে। আমাদের যে সকল প্রকল্পগুলো আমাদের প্রকল্প থেকে যে ঘাটলাগুলো চাওয়া, সেখানে আমি প্রস্তাব দিব, সেটা হয়তো সময়ের ব্যাপার। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান ঘাটটিতে পন্টন স্থাপনের জন্য BIWTA কে জানানো হবে। গায়াপাড়া লঞ্চ ঘাটের পল্টন নির্মাণের জন্য আমি BIWTA এর সাথে কথা বলবো। আর ইতোমধ্যে আপনারা অনেকেই জানেন যে সংযোগ সড়কের প্রস্তাব আমাদের LGD অফিস থেকে মিনিস্ট্রিতে পাঠানো হয়েছে। রাঙাবালির গাইয়াপাড়া লঞ্চ ঘাট দিয়ে প্রতিদিন নৌপথে শত শত মানুষের চলাফেরা। এমন সীমাহীন দুর্ভোগ থেকে রক্ষা পেতে মানুষ এখনই এই সমস্যার সমাধান চান। কামরুল হাসান, 71, রাঙাবালি, পটুয়াখালী। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কথা বলবো তার সাথে। কামরুল, দুর্যোগ কমাতে প্রশাসনের উদ্যোগ কতটুকু দেখছেন? ঘাটে পন্টন স্থাপন এবং সংযোগ সড়ক নির্মাণের কাজ দ্রুত শুরু করার কোনো সম্ভাবনা রয়েছে কিনা, সেরকম কিছু দেখছেন কিনা? সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা কি বলছেন, সব মিলিয়ে জানাবেন। জি চৈতি, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে গাইয়াপাড়া লঞ্চ ঘাটে দাঁড়িয়েছি। তবে লঞ্চ ঘাটের যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার তার কোনো চিহ্ন এখানে নেই। ক্যামেরা পার্সনের মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করছি। এখানে নেই ঘাট, নেই পল্টন, নেই সংযোগ সড়ক। এই নেই আর নেই মাঝেই কিন্তু মানুষ প্রতিদিন দুর্ভোগের মধ্যে দিয়ে এখানে আসা যাওয়া করে, যাতায়াত করে। প্রশাসনের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাদের জানিয়েছেন যে আসলে পন্টন স্থাপনের জন্য BIWTA কে অবহিত করা হবে। সেই সঙ্গে এখানে একটি সংযোগ সড়ক ছিল অনেক আগে, সেই সংযোগ সড়কটি ভেঙে গেছে, যার কারণে নতুন একটি সংযোগ সড়ক নির্মাণের জন্য ইতিমধ্যে LGDর মাধ্যমে প্রস্তাব পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ পেলে এই সংযোগ সড়কের কাজ শুরু হবে, এমনটি তিনি নিশ্চিত করেছেন। সেই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের জানিয়েছেন দ্রুত সময়ের মধ্যে যদি BIWTA পন্টন স্থাপন করতে না পারে, সেক্ষেত্রে এখানে একটি ঘাটলা নির্মাণের উদ্যোগ তারা নেবেন। এবং চৈতি, আপনাকে জানিয়ে রাখি, রাঙ্গাবালির পার্শ্ববর্তী উপজেলা গলাচিপা এবং কলাপাড়া এই লঞ্চ ঘাট থেকে যাতায়াত করে 5টি লঞ্চ, যে কারণে মানুষ প্রত্যেক দিন ব্যবসা, চিকিৎসা সহ নানা প্রয়োজনে এই ঘাট দিয়ে আসা যাওয়া করে। কিন্তু প্রত্যেক দিনই মানুষদের দুর্ভোগ পোহাতে হয় এবং জোয়ারের সময় হাঁটু পানি পেরিয়ে এবং ভাটার সময় কিন্তু কাদা পেরিয়ে এই ঘাটটি দিয়ে আসা যাওয়া করে যাত্রীরা প্রতিনিয়ত দুর্ভোগের মধ্য দিয়ে এই ঘাট দিয়ে চলাচল করে, এমনটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। যাত্রীরা বলছেন তারা এটির স্থায়ী একটি সমাধান চান এবং দ্রুত সময়ের মধ্যে যাত্রী সেবার জন্য পন্টন এবং মূল সড়কে যাওয়ার জন্য সংযোগ সড়ক যাতে স্থাপন করা হয়, এমনটি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এবং চৈতি, আপনাকে জানিয়ে রাখি, বৃদ্ধ এবং শিশুদের ক্ষেত্রে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় এই লঞ্চ ঘাটের যাত্রীদের, কারণ লঞ্চে ওঠা এবং নামার ক্ষেত্রে প্রতিনিয়ত কিন্তু কাদা পানি পেরিয়ে তাদের চলাচল করতে হচ্ছে। এই সীমাহীন দুর্ভোগ থেকে আসলে পরিত্রাণ চান যাত্রীরা বলছেন যে এটির একটি স্থায়ী সমাধান হওয়া দরকার এবং সেই সঙ্গে এইখানে যাতে পন্টন এবং সংযোগ সড়ক নির্মাণ করা হয় সেটির কিন্তু তারা দাবি তুলছেন এবং প্রশাসনের তরফ থেকেও বলা হচ্ছে যে এটি যাতে দ্রুত সমাধান করা যায় সেই উদ্যোগ তারা নেবেন। এই ছিল চৈতি সর্বশেষ। কামরুল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।
নাটোর সুগার মিলে লুটের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে 2 নিরাপত্তা কর্মীকে অব্যাহতি দিয়েছে মিল কর্তৃপক্ষ। জিজ্ঞাসাবাদের জন্য 8 জন নিরাপত্তা কর্মীকে হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। শনিবার শেষ রাতের এই ঘটনায় লুট হয় মিলের বহু যন্ত্রপাতি। কর্তৃপক্ষ বলছে এসব যন্ত্রের বাজার দর 90 লাখ টাকা। সহকর্মী বুলবুল আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। সিসিটিভির ফুটেজ বলছে শনিবার রাত 3টার দিকে নিরাপত্তা প্রকোষ্ঠ ভেঙে মিলের মধ্যে প্রবেশ করে 30 থেকে 35 জনের লুটেরা দলটি। তাদের প্রত্যেকের কাছে দেশি নানা অস্ত্র ছিল। এক পর্যায়ে নিরাপত্তা কর্মীদের বেঁধে তারা নিয়ন্ত্রণ নেয় মিল চত্বরের। পরে মিলের কারখানা থেকে যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়। এলাকার লোকজন জানান দীর্ঘদিন ধরে মিলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল ছিল। 3 থেকে 4 জন হাইসা ধরছে, ধরার পর আমাকে ধরে নিয়ে যায় এক জায়গায় বেঁধে রাখছে। রাখার পর আমি যা দেখি আরো 2 জন আমার সাথে আছে, এদের সাথে আমাকে বেঁধে রেখে কোচা আমার সাথে কোনো কথা কব না, করলে কিন্তু খুব মারব, ধার কাইতে ফেলা দেব মাথা থেকে। আমাকে চোখ বাঁধে দিল, আমার হাত বাঁধে দিল। বাঁধার পরে দেখি যে লোয়া করে সব শব্দ হচ্ছে, সব ভাঙচুর করতেছে, নিয়ে যাচ্ছে। সকালে মিল পরিদর্শনে আসেন কর্মকর্তারা। তারা জানান বর্তমানে মিলের অফ সিজন চলছে। এই যন্ত্র না কেনা হলে মিলের আগামী মৌসুম শুরু করা নিয়ে শঙ্কা রয়েছে। তারা আরও জানান লুট হয়ে যাওয়া যন্ত্রপাতির বর্তমান বাজার দর 90 লাখ টাকা। আমরা কর্মতে আসলাম, আইসা দেখেছি এই ভাঙচুর আর কি প্রয়োজনীয় জিনিস সেখানে আর কি দিচ্ছে। ওয়েল্ডিং ক্যাবিল চুরি হয়েছে, তারপরে আনলাম যে নজেল চুরি হয়েছে, প্লেট চুরি হয়েছে, ওয়ার প্লেট এবং ইনার প্লেট চুরি হয়েছে। মিল কর্তৃপক্ষ বলছে দায়িত্ব অবহেলার অভিযোগে এরই মধ্যে 2 নিরাপত্তা কর্মীকে বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। সবগুলো ভাঙছে, সবগুলো ফায়ার স্টোর যে ভাঙছে, কোথায় কি মিসিং হয়েছে এখনো লিস্ট করা সময় কাজ চলতেছে। আর পুলিশ কর্মকর্তারা বলছেন সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। মিলের আভ্যন্তরীণ কেউ জড়িত কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করেছে মিল কর্তৃপক্ষ। প্রযুক্তিগত কিছু বিষয় বিবেচনা করতেছি, কিছু ফুটেজ অলরেডি আমাদের হাতে আছে। পারিপার্শ্বিক যে নিরাপত্তা ব্যবস্থা আর তাদের অভ্যন্তরীণ লোকজনের সম্পৃক্ততা উড়ে দেওয়া যায় না। আমরা এই 2টা বিষয়কে সামনে রেখে মূলত তদন্ত কার্যক্রম সকাল থেকে চলতেছে। 1984 সালে নাটোরের চিনিকল প্রতিষ্ঠা করে সরকার। বুলবুল আহমেদ, 71, নাটোর। মংলা বন্দরের অদূরে বাংলাদেশ জলসীমার বঙ্গোপসাগরে অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে 14 ভারতীয় জেলে সহ একটি ভারতীয় ফিশিং ট্রলার আটক করেছে নৌবাহিনী। মংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান ফেয়ারওয়ে বয়ের পাশের গভীর সাগর থেকে শনিবার রাতে ট্রলার সহ জেলেদের আটক করে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা বিষখালী। সমুদ্র থেকে আটক FB পারমিতা নামের ওই ট্রলার নিয়ে নৌবাহিনীর একটি রবিবার সকালে মংলার উদ্দেশ্যে রওনা দেয়। বিকেলে দিগরাজের নৌবাহিনীর ঘাঁটিতে পৌঁছে। ভারতীয় ট্রলারটিতে থাকা 900 কেজি সামুদ্রিক মাছ নিলামে 2,13,000 টাকা বিক্রি করা হয়। আর ওই ট্রলার সহ জেলেদেরকে মংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। নাটোরে ভুয়া NSI কর্মকর্তা পরিচয় দিয়ে গুরুদাসপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছ থেকে 5 লাখ টাকা চাঁদা নেওয়ার সময় এক চাঁদাবাজকে আটক করা হয়েছে। রবিবার সন্ধ্যায় NSI কর্মকর্তা পরিচয় দিয়ে গুরুদাসপুর উপজেলায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছ থেকে 5 লাখ টাকা চাঁদা দাবি করে নাজমুল হাসান। পরে অফিসের কর্মকর্তারা জেলা প্রশাসক, সেনাবাহিনীর টহল দল এবং NSI কর্মকর্তাদের জানায়। এরপর জেলা প্রশাসকের নির্দেশে তারা ঘটনাস্থলে এসে অভিযান চালিয়ে নাজমুল হাসানকে আটক করে। নাজমুল ৭৭তম BMA লং কোর্সের অফিসার ক্যাডেট ছিলেন এবং শৃঙ্খলাজনিত কারণে 6 মাস পর কোর্স থেকে প্রত্যাহার করা হয়। তিনি গুরুদাসপুরের খামার নাচকৈর এলাকার স্থানীয় বাসিন্দা। দেশের সকল ব্যবস্থা ভেঙে পড়েছে, 1 বছরে ঠিক করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা M শাখাত হোসেন। সকালে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দেশ শুধু গার্মেন্টস এবং জনশক্তি খাতেই রপ্তানি করছে, এই 2টি খাত টিকিয়ে রাখতে হবে জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন, পুলিশ সুপার আমজাদ হোসাইন, সিভিল সার্জন ডাক্তার আরিফিন সিদ্দিক সহ অনেকে।
আপনাকে নেতা করা হয়েছে যাতে আপনি তাদেরকে সঠিক পথে চালিত করতে পারেন। আপনি যদি বেঠিক পথে চালেন তাহলে আমাদের দেশে এখন যে অবস্থা, কমপ্লিট স্ট্রাকচার ভেঙে পড়েছে, সমস্ত ব্যবস্থা ভেঙে পড়েছে, ডিস্ট্রিক্ট ব্যবস্থা থেকে শুরু করে আপওয়ার্ড সব। এটাকে 8 মাসে, 10 মাসে, 1 বছরে ঠিক করা খুব সম্ভব না। আপনি পুলিশ প্রশাসন দেখেন, টোটাল ভেঙে পড়েছে। ল অ্যান্ড অর্ডারে প্রায়ই শোনেন যে পুলিশ কাজ করছে না, করবে কীভাবে? স্ট্রাকচার নাই তো। বাগেরহাটের মংলায় 200 শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রবিবার বিকেলের দিকে কোস্টগার্ড পশ্চিম জোনের উদ্যোগে মংলা উপজেলার জয়মনি এলাকার 3টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় দুর্যোগ মোকাবিলা ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এরই ধারাবাহিকতায় মংলা উপজেলার জয়মনি এলাকার 3টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। তিনি আরও জানান, বাংলাদেশ কোস্টগার্ডের এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকবে। সুনামগঞ্জের হামুইয়া বিলে হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকাবাইচ। সিলেট বিভাগের হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে বাইচের রং বেরঙের নৌকা নিয়ে হাজির হন মালিকরা। জমজমাট এই আয়োজন দেখতে পারে ভিড় করেন হাজারো দর্শনার্থী। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এই আয়োজন বলে জানান আয়োজকরা। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। শনিবারে সুনামগঞ্জ উৎসবমুখর শান্তিগঞ্জ উপজেলার হামইয়া বিল, ছুটছে বাইচের নৌকা, নামগুলো বাহারি: বীর বাংলা, সোনারতরী, বীর বপন, শাহ মোস্তফা কিংবা নগর পবন। বাইচালের বৈঠার ছন্দময় ওঠানামায় বাদ্য আর সঙ্গীতের রোমাঞ্চের ঢেউ তোলে। প্রায় 1.5 কিলোমিটারের নৌকা বাইচে প্রতি নৌকায় শতাধিক মাঝিমাল্লা অংশ নেন। বাইচালের মনোবল বাড়িয়ে দিতে নৌকায় যোগ দেয় গায়েন দল। বাইচ দেখতে হাওরের চারপাশে ডিঙ্গি, পাতাম, পানসি সহ বিভিন্ন রকমের নৌকা নিয়ে আসেন হাজারো মানুষ। স্বপ্নের তরি খেলুয়া নাও দেখতে চমৎকার। এটা আমরা বাপদাদার ঐতিহ্য। এখন আমরা যত বড় হইলাম, এটা দেখা যার কমের দিন দিন হিমলা আর উৎসাহিত মিলে না। এখন আবুল ভাইয়ে দিছেন, আমরা সব খুশি হয়েছি। তো আজকে এই সুনামগঞ্জ দক্ষিণ শান্তিগঞ্জ এই যে আশকুরি বীরগাঁওর যে বাইচ দেখছি, এই মতন আনন্দ আর কোনো বাইচ আমার এলা লাগছে না। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এমন উদ্যোগ বলে জানান নৌকা বাইচের আয়োজক এই যুক্তরাজ্য প্রবাসী। গ্রাম বাংলার ঐতিহ্য এবং ময়মুরবিয়ানে আমরা কইরা গেছি, আমরা এই যেটা ঐতিহ্যটা হারাই গেছিল মাঝখানে। এখন আমি বর্তমানে স্যার আমার ব্যক্তিগত উদ্যোগে আমি এই জিনিসটারে তুইলা ধরতাম সকলের সামনে। এমন আয়োজন অব্যাহত রাখতে পৃষ্ঠপোষকতা দেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। নৌকাবাইচ আমাদের ইতিহাসের এবং ঐতিহ্যের একটা অংশ, কিন্তু সময়ের সাথে এই নৌকাবাইচটা আমাদের হারিয়ে যাচ্ছে। কিন্তু আমরা চাই এই নৌকাবাইচ যাতে আমাদের ঐতিহ্যকে লালন করে, তারই আলোকে আমাদের এই উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতা অব্যাহত থাকবে। প্রতিযোগিতায় অংশ নেয় 10টি বাহারি সাজের নৌকা। দুপুর থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন ধাপে হয় নৌকা বাইচ। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় হাঁসকুড়ি গ্রামের নৌকা স্বপ্নের তরী 2। হাসান আহমেদ, 71। চলছে দর্শক, সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।